সকালে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত। রুনি আছে, আমি জুলহাস জুবাইর আপনাদের সাথে আছি। চমৎকার একটা সকালে শুরু হয়েছে, কিন্তু ওই যে বলছিলাম আকাশব্যাপী ঘন কালো মেঘের উপস্থিতি আছে এবং প্রকৃতির এই যে হঠাৎ করে বৈরী পরিবর্তন, বৈরী আচরণ, সবকিছুর পিছনে আসলে কারা দায়ী? বিশাল অংশে নিঃসন্দেহে মানব সভ্যতা দায়ী। এবং সেই মানব সভ্যতা যেভাবে আচরণ করে চলেছে প্রকৃতির সাথে, প্রকৃতি খুব স্বাভাবিকভাবে নিজের কাছে নিজের বলতে কিছু রাখে না। আমরা যে আচরণ করছি সেই আচরণের প্রতি উত্তর দিয়ে যাচ্ছে মাত্র। অনাবৃষ্টি, অতিবৃষ্টি, হঠাৎ করে আগাম বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়, যাই বলি না কেন, যদি বলি শুধুমাত্র প্রকৃতির নিয়ন্ত্রণাধীন, একটা বিশাল বড় ভুল করছি আমরা। পৃথিবীর কোনো প্রান্তে কেউ একজন অনেক বেশি কার্বন নিঃসরণ করছে, কোনো এক প্রান্তে নদী ভেঙে, নদীর পাড় ভেঙে বসতি বিলীন হচ্ছে। আমরা মহেশখালীর চিত্র দেখলাম, তাই না? অনেকগুলো পরিবার এখন বেড়িবাঁধে আশ্রয় নিচ্ছে। এগুলো শুধুমাত্র খবরের শিরোনাম হয়, পত্রিকার শিরোনাম হয়, কিন্তু আমাদের সভ্যতার মাঝে কি এর জায়গা করে দেয়া যায়? প্রাকৃতিক বিপর্যয় কি আমরা আমাদের শিল্পের চিত্রে চিত্রায়িত করতে পারি, যেন সত্যিকার অর্থে বিশ্বের সিদ্ধান্ত প্রণেতাদের দৃষ্টি আকর্ষণ করা যায়? এই বিষয়টি অন্বেষণ করছেন যারা, তাদের তিনজন আমাদের সাথে আছেন। চমৎকারভাবে তাদের সাথে আলাপ করতে চাই এবং আপনাদের সাথে পরিচয় করতে চাই। ডান থেকে শুরু করছি। চিত্রশিল্পী কুন্তল বাড়ুই আছেন আমাদের সাথে, আছেন চিত্রশিল্পী খাইদেম স্মৃতি সিনহা, আরও আছেন মোহাম্মদ ফাইজুল ইসলাম। তিনজনই চিত্রশিল্পী। শুভ সকাল, স্বাগত আপনাদের সকালের বাংলাদেশে। স্বাগতম। শুভ সকাল। শুভ সকাল। এই যে প্রকৃতির যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, যে অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অথবা সেটার সাথে আমাদের হয় না খরা, এই বিষয়গুলো যখন আসে, তখন আসলে সেটাকে চিত্রশিল্পীরা কিভাবে ধারণ করতে চান? এটা কি প্রথমে মাথায় থাকে যে পেন্টিং করবো এভাবেই থাকে, নাকি না কি মনে হয় যে না, এখন এটাকে যে অন্য কোনোভাবে প্রেজেন্ট করা উচিত, যেটাতে আসলে মানুষের একটু টনক নড়বে? আসলে এটা হচ্ছে এক একজনের ভাবনা থেকে, মানে প্রত্যেকটা মানুষ তো ইন্ডিভিজুয়াল। মানে সাধারণ যারা আছেন, ধরেন যারা ছবি আঁকেন তারা একভাবে ভাবেন, সাধারণ যে মানুষ বা অন্য যারা আছেন তারা অন্যভাবে ভাবছেন। সেই জায়গা থেকে শিল্পীরা একটু ভিন্নভাবে চিন্তা করে যে ওই সময়টাকে ধরে রাখার, ওই সময়টা নিয়ে কথা বলার, বা ওই সময়টাকে সে কোনোভাবে ভিজুয়ালাইজ করার এবং সেটাকে মানুষের সামনে তুলে ধরা, এটা শিল্পীরা করে থাকেন। সেই জায়গা থেকে ওনাদের ভাবনাটা বা শিল্পীদের চিন্তাটা একটু ভিন্ন রকম হয়ে থাকে সাধারণত। চমৎকার। স্মৃতির কাছ থেকে শুনি একটু আমরা। এই যে প্রসঙ্গ রুনিয়া জিজ্ঞেস করছিল যে আমি আসলে আমার ধারণা হচ্ছে যে আমাদের আসলে অভিজ্ঞতাটা এক এক রকম। আমরা আসলে বাংলাদেশের এক একটা অঞ্চল থেকে আসি। আমি সমতলের, আমি সিলেটের ব্যাপারগুলো ভালো বুঝবো, সিলেটের যে আদিবাসীরা আছে বা আমাদের সিলেট অঞ্চল হচ্ছে গিয়ে রিলেটেড বিষয়গুলা, কিন্তু আমি বান্দরবনের ব্যাপারগুলো বুঝবো না। কিন্তু আমি আসলে আমার আর্ট প্র্যাকটিসের অভিজ্ঞতা থেকে আমি এটা দেখেছি যে আসলে প্রতিটা শিল্পী তাদের এলাকা বা ওই জায়গাগুলোকে নিয়ে ওনারা আসলে কাজ করতে পছন্দ করে। তো এটা আমি মনে করি যে প্রকৃতির সাথে আসলে শিল্পীরা অনেকভাবে কানেক্টেড থাকে, আর তারা কথা বলতে চায় প্রকৃতির সৌন্দর্য নিয়ে, প্রকৃতির হচ্ছে গিয়ে দুর্যোগ নিয়ে নানাভাবে উপস্থাপন করতে চায়। চমৎকার। আমরা একটু মোহাম্মদ ফাইজুল ইসলামের কাছে যেতে চাই। শিল্পাচার্য জয়নুল আবেদিনের একটা ছবির কথা মনে করতে চাই, দুর্ভিক্ষ নিয়ে। মানব সৃষ্ট একটা ঘটনার প্রত্যুত্তর বা প্রভাব হিসাবে আমি যা দেখেছি, যা বিশ্বে সমাদৃত। এটা কি অনুপ্রেরণার কোনো একটা জায়গা কিনা, যে দুর্যোগকে এভাবে উপস্থাপন করলে বিশ্বের নজর কাড়া যায়, বিশ্বের সিদ্ধান্ত প্রণেতাদের দৃষ্টি কাড়া যায়? প্রতিটা শিল্পী তার কাজগুলো সবসময় হচ্ছে তার পারিপার্শ্বিক ঘটনাগুলোকে সবসময় তাকে, মানে তার পারিপার্শ্বিক যে ঘটনাগুলো ঘটে সেই জায়গা থেকে প্রভাবিত করে। সেই জায়গা থেকে শিল্পী তখন তার মিডিয়াগুলো নির্ধারণ করে যে ছবি, আমার এই যে বক্তব্যটা আমি কিভাবে প্রেজেন্ট করব। সেটা আসলে পেন্টিংয়ের মাধ্যমে হইতে পারে, স্থাপনা শিল্পের মাধ্যমে হইতে পারে। তো এইভাবেই আসলে আমরা মূলত, মানে তার যেই বক্তব্যটা সে কিভাবে প্রেজেন্ট করবে সেই জায়গাটা সে করে। তখন যখন দেখে যে তার বক্তব্যটা সে এই মিডিয়াতে ভালোভাবে প্রেজেন্ট করতে পারে, তখন সে ওই মিডিয়াগুলোতে বেছে নেয়। এই যে আপনারা বলছেন যে বক্তব্যটা এক এক ধরনের মিডিয়াতে সে আসলে প্রকাশ করতে পারে, আমরা যখন শিল্পী চিন্তা করি তখন আসলে আমরা খুব সাধারণভাবেই চিন্তা করি যে সে আসলে ক্যানভাসেই কোনো কিছু একটা করবে। কিন্তু এখন আমরা দেখি যে ভিজুয়াল আর্টিস্ট, অথবা আমরা যদি তাদেরকে দৃশ্যশিল্পী বলি, তো সেখানে কিন্তু একটা ফরম্যাটের যে আমাদের প্রথাগত যে চিন্তা আছে সেটাতে একটা ভাঙন এসেছে, ভেঙে নতুন কিছু। তো আপনাদের যেটা এবার আপনাদের এক্সিবিশন যেটা হচ্ছে মৃত্তিকার অন্বেষণে, সেইটার সম্পর্কে যদি আমাদেরকে একটু বলেন। এটা আসলে একটা আমাদের যে শিল্প
যে এই জার্নিটা, এটা একটা প্রসেসের মধ্যে দিয়ে আমরা এগিয়েছি আমাদের এই ছোট্ট একটা প্রজেক্ট নিয়ে, মৃত্তিকার অন্বেষণে। আমরা আসলে এটা কি ফার্স্ট সিজন? না, এটা হচ্ছে আমাদের 3 নম্বর সিজন। চমৎকার। আমাদের এর আগের দুটো হয়েছে ঢাকার বাইরে, এবং ঢাকার বাইরে আমাদের এটা প্র্যাকটিসটা হচ্ছে যে শিল্পী শুধু তুলি আর রঙে নিয়ে ক্যারি করে ছবি আঁকবে, বিষয়টা এরকম না। আমরা সাধারণত এই প্র্যাকটিসটা কীরকম, যে আমরা একটা টিম নিয়ে ঢাকার বাইরে বা ঢাকার আশেপাশে কোথাও যাই, এবং উইদাউট ম্যাটেরিয়ালস বলতে আমরা বোঝাচ্ছি রং, তার পেন্সিল, কাগজ, এগুলো বাদে ইটসেলফ নেচারে কিন্তু বিভিন্ন ধরনের অবজেক্ট থাকে এবং ম্যাটেরিয়ালস থাকে, ওইগুলোকে আমরা প্রায়োরিটি দিচ্ছি, যেটাকে আমরা বলতে পারি নেচার আর্ট বা ল্যান্ড আর্টের একটা প্রসেস। তো ওইটাকে ওই প্র্যাকটিসটার মধ্যে দিয়ে আমাদের এই প্রজেক্টটা ডেভেলপ হয়েছে। তো আমরা যে এর আগের কাজগুলো করেছি, আমরা এখান থেকে গিয়ে একটা নতুন একটা কমিউনিটির সাথে কিছুদিন থেকে কাজটা করা হয়েছে। ধরেন আমরা 7 দিনের একটা প্রজেক্ট, আমরা 2 দিন কমিউনিটির সাথে মিশছি, এবং ওইখানকার মানুষগুলো কীরকম, ওইখানকার পরিবেশ কীরকম, ওইখানকার মানুষের জীবনধারা কীরকম, ওইটার সাথে এক ধরনের এক্সপিরিয়েন্স আমরা নেওয়ার চেষ্টা করেছি। এবং ওখান থেকে এক্সপিরিয়েন্স নিয়ে তারপরে ওই অবজেক্টগুলো দিয়েই আমরা কাজগুলো ডেভেলপ করেছি, এবং ওইখানেই সাধারণ মানুষের সামনে আমরা প্রেজেন্ট করেছি, এবং সাধারণ মানুষগুলো আমাদের কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করেছে, এবং আমাদের সাথে একত্রিত হয়ে ওরাও আমাদের শিল্পের সাথে একত্রিত হতে পেরেছে। মানে তারা ওই কানেকশনটা খুঁজে তারা পেয়েছে। কো-ক্রিয়েট করেছে কি, মানে তারা কি পার্টিসিপেট করেছে? হ্যাঁ, তারা পার্টিসিপেট করেছে। ওইটাকে আমরা কমিউনিটি আর্ট বলতে পারি আর কি। তো ওই প্র্যাকটিসটার মধ্যে দিয়ে আমাদের এই প্রজেক্টটা লাস্টে আমরা গ্যালারিতে নিয়ে এসেছি আলিয়াস প্রসেসে। তো আলিয়াস প্রসেসে আমাদের এক্সিবিশনটা শুরু হয়েছে 18 তারিখ, 28 তারিখ পর্যন্ত চলবে। তো এইখানে যেটা হয়েছে যে আমাদের যে 7 জন আর্টিস্ট, আসলে এটার আমি অ্যারেঞ্জার বলেন, কিউরেটর বলেন, ওই জায়গা থেকে আমি কাজ করেছি। আর যে 7 জন আর্টিস্ট আছে আমাদের এই ল্যান্ডেরই 7টা অঞ্চলের, আমাদের ছিল যে আমাদের পুরো বাংলাদেশকে আমরা দেখাবো, তাই তো? বাংলাদেশ না, ঠিক আমি যতটুকু নিজে কভার করতে পারি, এবং প্রত্যেকের ইনস্টিটিউশনও আলাদা, এবং প্রত্যেকের প্র্যাকটিসটাও কিন্তু ভিন্ন ধরনের। আমরা যে এই প্র্যাকটিসটার মধ্যে দিয়ে এসেছি, সেই প্র্যাকটিসে হয়তো এই যে আর্টিস্টটা কাজ করেছে এর আগে ছিল না, এটা একটা নতুন জার্নি। তো এইটা হয়েছে কি, আমরা আউটডোর করেছি এবং আমাদের সাথে টিম ওয়ার্ক হয়েছে, আমরা কথা বলেছি, বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমার প্ল্যানিংটাই ছিল যে আমরা একটা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা কিছু করতে চাই, যেটা মানুষকে একটু সচেতন করতে চাই, বা মানুষের প্রতি একটু অ্যাওয়ার্ড তৈরি করতে চাই, যেটাতে এনভায়রনমেন্ট একটু হলেও কোনো জায়গা থেকে হেল্পফুল হবে, সেই জায়গাগুলো তুলে ধরার আমাদের একটা টেন্ডেন্সি ছিল। চমৎকার। আমরা একটু শীতের কাছে যাই। শীতে খুব স্বাভাবিকভাবে মণিপুরীদের একটা বিশাল ঐতিহ্য রয়েছে, অন্তত টেক্সটাইলে রয়েছে সমৃদ্ধ একটা অতীত। যে অতীতে সাস্টেনেবল টেক্সটাইল বলতে আমরা যা বুঝি, তার একটা প্র্যাকটিক্যাল মডেল ছিল মণিপুরীদের কাছে, যেটা একসময় সমতল থেকে পাহাড় অব্দিও পৌঁছে গেছে। এই যে একটা চমৎকার যোগসূত্র, তারপর কি হলো, আধুনিকায়ন হতে হতে আমাদের টেক্সটাইলটা এখন কিছু ক্ষেত্রে বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। প্রকৃতির এই যে একটা সম্পর্ক সুতো বাঁধা, কিংবা এই যে সম্পর্ক ছিন্ন হওয়া, সমতল থেকে হঠাৎ করে আধুনিকায়নে বদলে যাওয়া বা শিল্পায়নের প্রভাবে বদলে যাওয়া, এই যে ঐতিহ্যের বিপর্যয় এবং সেই বিপর্যয়ে মানব জীবনের বিপর্যয়, একজন প্রাকৃতিক পরিবেশে বেড়ে ওঠা মানুষ হিসেবে আপনাকে কতখানি প্রভাবিত করে পুরো বিষয়টা, এবং আপনার ঐতিহ্য কিছু ক্ষেত্রে বিলীনের পথে এটা কতখানি ভাবায়? আসলে আমি একজন ব্যক্তি মানুষ বা একজন আদিবাসী হিসেবে আমি এটা মনে করি যে একটা সম্প্রদায়ের টিকে থাকার জন্য তার ঐতিহ্যবাহী পোশাকটা মানে অনেক রোল মডেল হিসেবে প্লে করে। কেননা আমি আমরা এখানে 5 জন বসে আছি, কিন্তু আমি এখানে আমার মণিপুরি পোশাকটা পরেছি। তো এই পোশাকটাই আসলে আমাকে বলে দিচ্ছে যে আমাকে কাউকে বলা লাগছে না আমি মণিপুরি। তো এই একটা সিগনেচার। তো এটাই আর কি। তো আমার আসলে যেটা যে আমাদের মণিপুরের পোশাকটা আমরা ছোটবেলায় আসলে দেখেছি ঘরে ঘরে থাকতো বলতে কি, আমরা আদিবাসীরাই মেইনলি নিজেদের পোশাকটা আমরা নিজেরাই গিয়ে বুনন করি। এটা আমাদের সমতলের আদিবাসী হোক কিংবা পাহাড়ের আদিবাসী। কিন্তু এখন আসলে পরিবেশ নানাভাবে চেঞ্জ হচ্ছে, শহরায়ন হয়ে যাচ্ছে। মানুষ আসলে আগে তো মানুষ ঘরে থাকতো, এটা সব আদিবাসী নারীরা এখন নানা কারণে, চাকরির কারণে ওরা বাইরে যাচ্ছে। তো হ্যান্ডলুমের ব্যাপারটা বা বুননের ব্যাপারটা আসলে চলে যাচ্ছে। কিন্তু আমাদের বাংলাদেশের মার্কেট কিন্তু এখন পর্যন্ত মানে পোশাক শিল্পে খুবই মানে কি বলবো, এটাতে একটা ভালো একটা জায়গায় আছে।
শাড়ি হোক বা পাহাড়ের পোশাকগুলা, যার কারণে আমি একটা জিনিস ফেস করেছি যে হ্যান্ডলুমটা কমে যাচ্ছে, পোশাকটা তার জায়গায় থাকছে, কিন্তু এখানে মেশিন তাঁত চলে আসছে। Okay. আমরা কিন্তু খুব জায়গায় দেখেছি যে মণিপুরি শাড়ির ব্যাপারে মেশিন তাঁতটা এমনভাবে জায়গা দখল করেছে যে অনেক মানুষ আসলে কনফিউজড হয়ে গেছে যে কোনটা মেশিন তাঁত বা কোনটা হচ্ছে হ্যান্ডলুম। অথচ আসলে মানে যারা মণিপুরি শাড়ি একদম হ্যান্ডলুমটা পরেছে, তারা কিন্তু ওই মেশিন তাঁতটা যতই কমে হোক, যতই সুন্দর হোক, ওরা আসলে ওই হ্যান্ডলুমটাই নিচ্ছে না। খুঁজে। তো আসলে আমাদের নানাভাবে আসলে এই তাঁতটা হারিয়ে যাচ্ছে। চমৎকার। তাহলে এই এক্সিবিশনে আপনার পার্টিসিপেশনটুকু ছিল এই যে ঐতিহ্য যেটা হারিয়ে যাচ্ছে তাকে যেন রিস্টোর করা যায়, তাই তো? আসলে এটা আসলে তাঁতটাই আমার একটা মাধ্যম হয়েছে যে আমি আচ্ছা। তাঁতের মাধ্যমে আসলে আমার ভাষাটা প্রকাশ করেছি, আমি কি বলতে চাই। কিন্তু আমাদের পুরো এক্সিবিশনটা প্রকৃতি নির্ভর। আমি আসলে দেখাতে চেয়েছি যে আমাদের মানুষের সাথে যে প্রকৃতির যে একটা সম্পর্ক, ওই সম্পর্কটা যে আমরা আমাদের কাপড়ের মাধ্যমে বা তাঁতের মাধ্যমে যে হাজার বছর ধরে এই গল্পটা যে আমরা জীবিত রেখেছি, ওইটাই আসলে আমার একটা মানে চমৎকার। কনসেপ্ট ছিল। তার মানে হচ্ছে এখন সাস্টেনেবল মডেলের কথা বলি, অথচ ঐতিহাসিকভাবে সাস্টেনেবল মডেল আমাদের সবসময় ছিল আমাদের যে আমরা ছিল। ভুলে গেছি। হ্যাঁ, সবসময় নতুন করে ছিল। রিক্রিয়েট করার মানে উই আর ট্রাইং টু ইনভেন্ট দ্য নিউ হুইল। তো আসলে আপনার কাছে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম যে শীতে যেটা নিয়ে কাজ করেছে সেটাতে একটা ফিজিক্যাল ম্যাটার আছে। আমি দেখতে পাচ্ছি যে একটা এখানে আমার তাঁত আছে, আমার মণিপুরি শাড়ি আছে, কিন্তু আপনি যে জায়গাটাকে চুজ করেছেন সেটা হচ্ছে অ্যাসিড বৃষ্টি এবং তার পাশাপাশি হচ্ছে আমাদের জলবায়ু পরিবর্তনের যে সংকটগুলো, সেগুলোকে মানুষের সামনে প্রেজেন্ট যে করতে চেয়েছেন। প্রথমে আইডিয়াটা কোথা থেকে আসলো এবং তারপর সেটা কিভাবে কাজটা করবেন সেটা কিভাবে ঠিক করলেন? আমি মিডিয়ামটা মূলত কি? রেইন পলিউশন নিয়ে কাজ হ্যাঁ। করতেছি। তো এটা যেটা হচ্ছে ছোটবেলাতে আমরা যে মফস্বল শহরে যারা বড় হয়েছি, আমাদের বৃষ্টি মানে হচ্ছে উৎসবের মতো ছিল, হ্যাঁ। যে বৃষ্টিতে ভিজবো, ফুটবল খেলবো। এটা তো আমরা বৃষ্টিতে ভিজে অভ্যস্ত। এবং এখন যেটা হচ্ছে যে আমরা বৃষ্টিতে ভিজতে ভয় পাই, যে বৃষ্টিতে ভেজার পরে আমাদের আসলে কি হবে এটা নিয়ে চিন্তা করতে হয়, এটা আগে করতে হচ্ছে না। তো মূলত এই আইডিয়াটা বুদ্ধলদার সাথে কাজ করতে, মানে আমরা তো অনেক আড্ডা দিই, তারপরে আস্তে আস্তে কাজ এগুলো নিয়ে। তো তারপরে আমার মনে হলো যে একদিন হচ্ছে আমার চোখে পড়লো যে আমার বাইকের সিট কভারটা নতুন লাগানো হয়েছে। তো পরে হচ্ছে ওখানে বৃষ্টির ফোঁটাতে একটু সাদা সাদা ইয়াটা হয়েছে। তো এরপরে আমার মনে হলো যে এটা আসলে কেন। তো আমি নেট সার্চ করে দেখলাম যে আসলে আমাদের বৃষ্টিতে বিভিন্ন পলিউশনের কারণে অ্যাসিডের পরিমাণ আস্তে আস্তে বাড়তেছে। তো ওই জায়গা থেকে মূলত হচ্ছে এই কাজগুলো। তো এইটা আসলে আপনার স্থাপনা শিল্পে যেটা পাবলিককে যতটা কানেক্ট করা যায়, এটা পেইন্টিংয়ে আসলে দেখলেন চলে গেলেন। স্থাপনা শিল্পটা তো 3 ডাইমেনশনাল থাকে, তো এটা আসলে পাবলিক কানেকশন অনেক বেশি করা যায়। তো তখন আসলে আমার মনে হলো যে আমি কিছু বৃষ্টির ফোঁটা বানাবো এবং ওইটার সাথে যদি কনসেপ্টই করি তাহলে পাবলিক রিয়াকশনটা খুব ভালো কানেক্ট করতে পারবে। বাহ। সাধারণত যেটা হয় শিল্পীরা খুব ভালো আঁকেন কিংবা তৈরি করেন, বলেন না, কিন্তু আপনার গল্প বলবার মধ্যে একটা মজা আছে, শুনতেও মজা লাগছিল, তাই না? আমরা একটু কুন্তলের কাছে আসি। কুন্তল বাড়ই, 7 জন শিল্পী 7টা ইনস্টিটিউশনের কানেকশনটা কিভাবে হলো এবং এরকম একটা বিষয় নিয়ে কাজ করব বা এই প্রজেক্টটা নিয়ে কাজ করব, সিদ্ধান্তটা কখন নিলেন, প্রজেক্টটা কিভাবে ডেভেলপ করলেন, পুরো গল্পটা একটু বলবেন আমাদের। এবং তার সাথে একটা ছোট্ট প্রশ্ন মানে অ্যাড করে দিই, সেটা হচ্ছে এর আগে তো আপনার ঢাকার বাইরে করেছেন, এবার তো কাজগুলো নিয়ে এসে ঢাকায় একটা গ্যালারিতে সেটা আসলে প্রদর্শনী করছেন। এই দুইটার অভিজ্ঞতা কতটুকু আলাদা? আমাদের এই প্রজেক্টটা নিয়ে যখন ভাবছিলাম যে আমরা আমাদের এই ঢাকা শহরে এই ধরনের কিছু একটা আমরা মানুষের সামনে তুলে ধরতে চাই, তো সেক্ষেত্রে আমাদের একমাত্র ভরসা হচ্ছে গ্যালারিগুলো। তো গ্যালারিগুলো ভরসার কারণে আমরা বিভিন্ন গ্যালারিতে আমাদের যে কনসেপ্টটা রেডি করেছি ওটা নিয়ে আমরা কথা বলেছি গ্যালারি কয়েকটার সাথে। যখন আমরা আলিয়াস প্রসেসে যাই, তো আমাদের গল্পটা শুনে আমরা কী ধরনের কাজ করতে চাই ওরা ইন্টারেস্ট দেখায় এবং তারপরে আসলে আমরা ডেভেলপ করি যে আমরা ডিসপ্লে করার জন্য একটা জায়গা পেয়ে গেছি, তখন আমরা ডেভেলপ করতে থাকি কাজগুলো। তো এইখানে আমার একটা চিন্তা ছিল যে আমরা ওই যে প্রথমে বললাম যে 6টা ল্যান্ডের বা 7টা ল্যান্ডের, আমাদের একই ল্যান্ডের কিন্তু অঞ্চল ভিন্ন, তো ওই ধরনের আর্টিস্টকে যদি আমরা কানেক্ট করতে পারি এবং যার ছোটবেলা বেড়ে ওঠা হচ্ছে রুটসে একদম ওই মফস্বলে বা গ্রামে,
তাহলে হচ্ছে আমাদের কাজে হয়তো ডাইমেনশন আসবে। তো ওই জায়গা থেকে আমাদের আসলে এই 7 জনকে নির্বাচন করা। আর স্থাপনা শিল্পের বিভিন্ন ডাইমেনশন আছে, স্থাপনা শিল্পেরও আবার একটা আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজ আছে। তো আমরা চিন্তা করেছি যে একটা কনসেপ্টকে কিভাবে মানুষের সামনে কতটা ভিজুয়ালাইজ করা যায়। যেমন পেইন্টিংসে দেখলে হয়ে গেল, কিন্তু ফিল করার একটা বিষয়টা থাকে না। যেমন আমরা যেভাবে মানে কাজগুলোকে প্রেজেন্ট করেছি, গ্যালারিতে কেউ আসলে পরে ফিল করতে পারবে কাজটা। আমরা গ্যালারির ভিতরে দিয়ে ছোট্ট একটা লাইন ক্রিয়েট করেছি, সিম্বল লাইক রিভার, যে ওই লাইনটা একটা ব্লু লাইন ক্রিয়েট করেছি আঁকা বাঁকা করে। তো আমাদের এই অঞ্চল যেহেতু রিভার কেন্দ্রিক ডেভেলপ হয়েছে, আমরা চিন্তা করেছি যে ওই রিভারটাকে নিয়ে গিয়ে আমরা লাস্টের দিকে আবার একটা টিউবওয়েল দিয়েছি। এর কারণ হচ্ছে টিউবওয়েলটা থেকে আবার পানি আসে না। এর কারণ হচ্ছে যে আমাদের নদীগুলো শুকিয়ে যাচ্ছে এবং ওভার ফ্লোটিং হচ্ছে। আবার একটা সময় গিয়ে আমরা পানি উঠতেছে না। টিউবওয়েল আমাদের কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার গ্রামে যখন বড় হয়েছে, ড্রিঙ্কিং ওয়াটার ছিল টিউবওয়েল একমাত্র, কিন্তু ড্রিঙ্কিং ওয়াটার এখন বোতলজাত হয়ে গেছে। আর ওই টিউবওয়েলের লেয়ারটা এত নিচে নেমে গেছে যে এখন আগে হয়তো 300 ফিট নিচে পানি দিলে পানি আসতো, খাওয়ার পানিটা, এখন 600 ফিট দিলেও আসতেছে না। তো ওই জন্য আমরা টিউবওয়েলটা সিম্বল হিসেবে ব্যবহার করেছি। তো এই যে ছোট ছোট বিষয়গুলো আমরা একত্রিত করার চেষ্টা করেছি, যদি কোনো দর্শক ভিজিট করে সে এক ধরনের এনভায়রনমেন্টাল যে চেঞ্জিংটা আসছে আমাদের এখন, সেই চেঞ্জিংটা বা যে যে সংকটের ভিতর দিয়ে আমরা পার করছি সেটা হয়তো ফিল করতে পারবে। তো ওই জায়গা থেকে আমরা জিনিসটাকে ডেভেলপ করেছি। আমরা 7টা অঞ্চল নিয়েছি, আমাদের 7 জন শিল্পী আছে। আসলে এই 7 জন শিল্পী কি কি বিষয়কে অ্যাড্রেস করেছে? মানে এটা কি আপনার সিদ্ধান্ত ছিল যে এই এই এলিমেন্টগুলো আমি দেখাবো, এরপরে আর্টিস্ট কানেক্ট করেছেন, নাকি আসলে আলাপ করা হয়েছে, তারপর আলাপ করার পরে আসলে সবাই আলাদা আলাদা প্রজেক্টগুলো ভাগ করে দাঁড়ালো? নিয়েছে। কি হয়েছে পুরো? মানে এটা হয়েছে কি যে যখন আমরা এই বিষয়ে যে আমরা এনভায়রনমেন্ট নিয়ে কাজ করব, যে তুমি বেড়ে উঠেছো কোথায়, তোমার জায়গা কোথায়, রুটস কোথায়, তোমার পড়াশোনা, তো তখন হচ্ছে কি এটা আলোচনার মধ্যে দিয়ে জিনিসটা ডেভেলপ হয়েছে। আসলে আমরা গল্পটা আগে লিখি নাই, গল্পটা পরে লেখা হয়েছে, চিন্তা করার পরে। বাহ, এলিমেন্টগুলো আগে একত্রিত হয়েছে, তারপরে গল্প লেখা হয়েছে। তারপরে গল্পটা লেখা হয়েছে। বিষয়টা হচ্ছে যে একজন কাজ করেছে যিনি হচ্ছে পাহাড়ে থাকেন, ওর ছোটবেলা সে পাহাড়ি বাঙালি। পাহাড়ে আমরা সাধারণত আদিবাসীদেরকে চিনি জানি, কিন্তু কিছু বাঙালিও আছে যার বেড়ে ওঠা পাহাড়ে। তো ও হচ্ছে পাহাড়কে নিয়ে কাজ করেছে। পাহাড়ের ও যেটা করেছে, পাহাড়ে যে বার্নিং হচ্ছে, পাহাড়ের উর্বরতা কমে যাচ্ছে, ও টপ সয়েলটা নিয়ে কাজ করেছে। টপ সয়েলটা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, যেখানে ওই পাহাড়ের উর্বরতা শক্তি কমে যাচ্ছে। পাহাড়ের পাথরগুলো উত্তোলনের কারণে পাহাড়ে কিন্তু এখন ফ্লোটিং হচ্ছে, এবং পানি একটা সময় এখন বৃষ্টি মানে অল্প বৃষ্টিতে ফ্লোটিং হচ্ছে, আবার ধরেন ড্রাই সিজনে একটুও পানি পাওয়া যাচ্ছে না, ওরা পানির সংকটে ভুগছে। ওই বিষয়টাকে সে তুলে ধরেছে। বাহ। আর একজন কাজ করেছে দক্ষিণ বরিশালের, যে ও কাজ করেছে ফুড অ্যান্ড এক্সিস্টেন্স নামের একটা সাবজেক্টে। ও আমরা তো ফুডের উপরে আমাদের মানব সভ্যতা ডেভেলপ হয়েছে, আর এখন ফুড ক্রাইসিসে আমরা ভুগছি এবং ফুড খাচ্ছি সাথে ওষুধ খাচ্ছি। এই যে ট্রানজেকশনটা, এই যে বিষয়টা, ওই বিষয়টা নিয়ে সে কাজ করেছে। আর শীতি তার কালচার নিয়ে কাজ করেছে, ওর বেড়ে ওঠা মণিপুরিতে, সিলেটে। আমাদের আর একজন পার্টিসিপেন্ট আছে, উনি হচ্ছে হাজং আমাদের খুবই স্মল কমিউনিটি, এবং সেটা একদম বর্ডার কেন্দ্রিক। তো ওর কাজটা হয়েছে যে প্রকৃতি পূজা। আমরা কিন্তু একটা সময় আমাদের মানব সভ্যতা প্রকৃতির পূজার মধ্যে দিয়ে ডেভেলপ হয়েছে, যে প্রকৃতির উপর নির্ভরশীল। ওরা এখনো কিন্তু ওইটা করে আসতেছে, এবং ওরা মনে করছে যে ওই প্রকৃতির উপরে ওদের কমিউনিটি ডেভেলপ, এবং প্রকৃতিকেই ওরা বেশি গুরুত্ব দিচ্ছে। আমরা দেবদেবীকে গুরুত্ব দিচ্ছি হিন্দুরা, আমরা হচ্ছে কেউ অন্য জায়গায় প্রেয়ার করছি, কিন্তু ওরা প্রকৃতির উপর নির্ভরশীল। ওই জিনিসটাকেও নিয়ে এসছে ওর কাজে। আর একটা ছেলে আছে দীপ্র বণিক, ও কাজ করেছে, ওর বেড়ে ওঠা হাওড়ে। তো হাওড়ে যেটা হয়েছে যে চেঞ্জিংয়ের কারণে হাওড়ে কিন্তু একসময় প্রচুর পাখি আসতো, অতিথি পাখিরা আসতো, এবং ওইখানে এক ধরনের আমাদের যে ওয়াইল্ড লাইফ জীববৈচিত্র্যের একটা ভালো ইয়ে আছে। এখন ও কাজ করেছে যে কিছু পাখি বা কিছু অ্যানিমাল আগে আসতো, এখন আর আসে না, কিছু হারিয়ে গেছে। ও কি করেছে, ছোট ছোট মাটির ভিতরে ছাপগুলোকে, আচ্ছা, যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছিলাম যে মাঝে তিনি বসা, এবং চারপাশে হচ্ছে মাটির মধ্যে বিভিন্ন মনে হয় পায়ের ছাপ। না, ওইটা হচ্ছে ওটা ও করেছে কি, ওইটা ওই যে দক্ষিণ বরিশালের যে কাজ করেছে, ও ওইটা খাদ্যটাকে ফুডটাকে সে মাটিতে ডেভেলপ, মানে সে হচ্ছে ক্লে দিয়ে বানিয়েছে। আচ্ছা, ওটা কিন্তু রান্না করে না, ওটা রিয়েলিস্টিক কাজ করেছে, এবং ওইটা খাবারটাকে সে বানিয়েছে। দেখলে মনে হবে কি যে আমরা খাবার খেতে বসলে পরে ওই যে
যে আমার Plate-এ যেভাবে, স্টেডিয়ামের হ্যাঁ। একটা ব্যাপার আছে না, অনেকগুলো একটা প্লেট আশেপাশে অনেকগুলো, ওইরকম একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে এবং ওখানে একটা পিড়ি রেখেছে যে আপনি বসে ওখানে এক ধরনের ফিল নেওয়া যাবে। বাহ, মানে আর্টটা এক্সপেরিয়েন্স করা যাবে। এই যে গল্পের মধ্যে এই যে আপনারা যদি একটু চিন্তা করে দেখি যে আগে যখন বৃষ্টি হতো তখন সেটা আমাদের জন্য একটা উদযাপন ছিল, কিন্তু এখন যখন বৃষ্টি হয় সেটা এখন আমাদের জন্য একটা মোটামুটি আতঙ্ক, সব ধরনের আতঙ্ক সেটার মধ্যে বিরাজ করে। আমরা যে পরিবেশের ক্ষতিটা করছি এটাকে আসলে আমরা বুঝি, এটা আমরা বুঝেই করতেছি। ওকে। তো আমাদের যেটা হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল এগুলো আমাদের দরকার আছে, কিন্তু আপনার এটার পাশাপাশি যে আমাদের যে কাজটা করতে হয় সেটা আমরা করতেছি না। যে আমাদের প্লান্টেশন করা দরকার প্রপারলি, একটা ইন্ডাস্ট্রির ফাইজুল, দায়িত্ব আছে। আমরা প্লান্টেশন করলে কি সংকট সমাধান হয়ে যাবে? সত্যি কি আমরা এই বিপর্যয়ের খুব বেশি কন্ট্রিবিউটর? প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকে যদি আমরা ছোট ছোট কন্ট্রিবিউশন করলে এটা একটা বড় কন্ট্রিবিউশন হবে। মানে আমার মনে হয় যে আমরা মানে আমি যে যতটুকু হচ্ছে দূষিত করতেছি জাস্ট ওইটুকুই আমি আমার পরিবেশকে আমি ওইটুকু মানে ফেরত দিব, তাইলেই হচ্ছে আপনার এই প্রবলেমটা সলভ হতে পারে। একটু একটু করে ম্যাক্রো লেভেলে জুড়ে দিলেই কিন্তু অনেক বড় পিকচার হয়ে গেল। অসাধারণ অসাধারণ ভাবনা। আমরা একটু শীতের কাছে যাই না? সেখান থেকে একই প্রশ্ন যে এই শীতের যেহেতু মানে মণিপুরি শাড়ি বা কাপড়টা এটা কিন্তু অনেক কাছের এবং আমাদের বাঙালি হিসেবেও কিন্তু সেটা আমাদের অনেক কাছের পছন্দের একটা জায়গা। এই শাড়িটাকে এবং এই শাড়ি, প্রকৃতি এবং নারী, এই তিনটাকে আপনার কাজে আপনি একসাথে কিভাবে গেঁথেছেন? আসলে হচ্ছে কি, আমাদের ট্রেডিশনাল ড্রেস আসলে আমাদের ম্যাক্সিমাম আমরা নারীরাই আসলে এটাকে বেয়ার করে আসছি, মণিপুরি বা হচ্ছে চাকমা বা যে কোনো কমিউনিটি হোক। তো এটা আমি হচ্ছে যখন মণিপুরি কাপড় নিয়ে আমি যখন একটু পড়াশোনা করতে থাকলাম তখন দেখলাম আসলে আমার যে সুন্দর এটার জন্য যে আমি কাপড় পরছি ব্যাপারটা সেটা না, এটার পিছনে আছে অনেক ধরনের গল্প। আমার ট্রেডিশনাল ড্রেসে যে ধরনের মোটিভ বা যে ধরনের নকশা বুনন করা হয় সেগুলোর পিছনে রয়েছে কিছু অর্থ। তো সে অর্থগুলো আসলে বিশেষ করে নারীদেরকে রিপ্রেজেন্ট করে থাকে। আমি যদি দু একটা উদাহরণ বলি, এখানে থাকে হচ্ছে ছোট মাছের চোখ, টিয়া পাখির ঠোঁট, তারপর হচ্ছে গিয়ে চাঁদ, মৌমাছি, এই ধরনের অনেকগুলা হচ্ছে নেচার কানেক্টেড, নেচার থেকে ইন্সপায়ার হওয়া অনেকগুলা মোটিভ রূপক করতে আমাদের পোশাকে বুনন করা হয়। তো আরেকটা যদি এক্সাম্পল আমি দেই, সেটা হচ্ছে যে ছোট মাছের চোখ। ছোট মাছের চোখ হচ্ছে গিয়ে একটা রিপ্রেজেন্ট করে নারীদের একটা গুণ। নারীরা কোমল থাকে, কিন্তু নারীরা যখন হচ্ছে তাদের উপর কোনো কিছু বিপদ আসে বা তার পরিবারের ক্ষেত্রে সে কিন্তু প্রতিবাদী হয়ে ওঠে। তো এইটাকেই হচ্ছে নারীর এই গুণটাকেই রিপ্রেজেন্ট করে হচ্ছে ছোট মাছের চোখ। ও, তো এইভাবে অনেকগুলো ড্রেস যেটা আসলে আমাদের নারীদের কথা বলে, আমাদের মানুষদের কথা বলে। তো আমি মনে করি আসলে এই যে প্রকৃতির যে ভাষাগুলো, প্রকৃতি আমাদের যে শিক্ষা দিয়েছে, আমরা আসলে হাজার বছর আমার দাদি, আমার মা, আমাদের জেনারেশন, আমরা আমাদের কাপড়ে এটা হচ্ছে গিয়ে আমরা এটা পরে আসছি। এই মাধ্যমটাই তাঁত। তো যার কারণে আমি তাঁত, নারী, প্রকৃতিকে আমি খুবই গভীর একটা সম্পর্ক আমি আর্টিস্ট হিসেবে ফিল করি। ভেরি ইন্টারেস্টিং। আমরা কত কিছু জানি না, কত কিছু জানবার আছে। কুন্তল বাড়ি একটা গল্পে ছিলেন, সবার কাজ নিয়ে বলছিলেন, আরো বেশ কিছু কাজের ব্যাপারে জানবার ছিল। ও হ্যাঁ, আমাদের 7 জন, তো আমি মনে 4-5 জন বলে ফেলছি। আরেকজন আছে যে হচ্ছে কাজ করেছে যে আমরা যে রুটস থেকে শহরে আসি আবার শহর থেকে আরেক শহরে যাই, এই ধরনের একটা কাজ করেছে। ও কি করেছে, পাটের সুতলি দিয়ে ছোট ছোট নেস্ট তৈরি করেছে, ছোট বড় এবং কানেক্টেড করছে যে যে আমাদের আবাসন, বিভিন্ন একটা মানুষের আবাসন বিভিন্ন সময় চেঞ্জ হয়ে আসতেছে। ছোটবেলায় আমি গ্রামে ছিলাম, তারপরে মফস্বল শহর, তারপরে আবার শহর, এই শহর থেকে আবার হয়তো দেশের বাইরে চলে গেলাম। এই যে কানেক্টিভিটিটা, এটা নিয়েও কাজ করেছে। এটা খুবই ইন্টারেস্টিং একটা কাজ। আর আমাদের কাজগুলো একটু ডাইমেনশন আছে, মজা আছে কাজগুলোতে। আমার শুনতেই মজা হচ্ছে, মানে এটা এবং আমরা দেখতে যাওয়ার অপেক্ষায় আছি। আহ্বান করতেছি আমাদের দর্শকদেরকে যে অবশ্যই মৃত্তিকার অন্বেষণে যেটা চলছে আলিয়ান্স ফ্রান্সে, তো অবশ্যই গিয়ে ঘুরে দেখে আসবেন। জানবার অনেক কিছু আছে এবং বোঝাও যাবে, বুঝবার অনেক কিছু আছে। এবং অবশ্যই যাওয়ার সময় তো শিশু সন্তানকে নিয়ে যাবেন, কারণ গল্পে গল্পে তার শেখাটা অনেক বেশি প্রয়োজন। আপনার আমার আর কত বছর, 15 থেকে 20, তারপর আমরা অতীত হয়ে যাব। যারা পৃথিবীর অধিপতি হবে তাদের সিদ্ধান্ত নেবার জন্য শৈশব থেকে জানাটা অনেক বেশি জরুরি। আজকে এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। সবাইকে আবার শুভ সকাল। শুভ সকাল।